দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো ঋণ নেওয়া হবে না, ওয়াশিংটন থেকে ফিরে জানালেন অর্থমন্ত্রী। আর জ্বালানি মন্ত্রী বললেন, যুদ্ধের কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তেলের দাম বাড়ায় শিল্পে উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কা, বাড়বে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি সংকটে স্থবির দেশি বিদেশি বিনিয়োগ। তেলের আশায় রাজধানীতে মাইলের পর মাইল যানবাহনের সারি, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী, দীর্ঘ অপেক্ষায় স্তব্ধ আগে থেকেই গতিহীন মহানগর। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেড় দশকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ব্যাপক মাত্রায় বাড়লেও বাড়েনি মজুত সক্ষমতা। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য আঁচে বড় সংকটে পড়েছে দেশ। তাই আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশে পড়ে তার প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে আজ এই সংকট। 17 বছরে দেশি উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেয়ে আমদানি নির্ভরতা বেড়েছে বহুগুণ, অথচ সেই অনুপাতে বাড়েনি জ্বালানি তেলের মজুদ সক্ষমতা। ফলে বৈশ্বিক যে কোনো সংকটেই দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে দেশের জ্বালানি খাত। এভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি যেখানে গণশুনানি হওয়ার কথা, গণশুনানিতে এর যৌক্তিকতা, ন্যায্যতা যাচাই বাছাই হওয়ার কথা, সেসব করার কোনো বালাই নেই। আগের সরকার যা করেছে এই সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আগের সরকার এই সব কাজ যেসব প্রতিষ্ঠান করেছে, যেসব লোক দিয়ে করানো হয়েছে, এখন সেই সব প্রতিষ্ঠান সেই সব লোকই করতেছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্প মালিকদের জন্য। ব্যবসায়ীদের আশঙ্কা, দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি শিল্প উৎপাদনে নতুন করে বড় চাপ তৈরি করবে, যা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাকে কঠিন করে তুলবে। আমরা যারা বিভিন্ন গার্মেন্টসে ইলেকট্রিকের ব্যাকআপ আমরা ডিজেল জেনারেটর দিয়ে আমরা দিই, সেখানেও আমরা ডিজেল পাচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথে বসেও সার্কুলার দেওয়ার পরেও কিন্তু পাচ্ছি না। বিজিএমই থেকে সুপারিশ দেওয়ার পরে, থানা সুপারিশ, ডিসি সুপারিশ নেওয়ার পরও আমরা 300 লিটার 400 লিটার তেল পাচ্ছি একদিন পর পর। ভবিষ্যতের জন্য একটি টেকসই জ্বালানি কাঠামো গড়তে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রসারে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মধ্যম এবং দীর্ঘ মেয়াদে তারা যদি কৃষিতে সোলার ইরিগেশনে ট্রানজিশন করে এবং ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয়, তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেই বিশ্ববাজারে কেটে যাবে তেল নিয়ে অস্থিরতা। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোয় অর্থনীতি আরো চাপে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। সকালে রাজধানীর একটি হোটেলে MCCI ERF আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, এমনিতেই জ্বালানির সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির, তাতে দাম বৃদ্ধির সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে। বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটে শিল্প কারখানায় উৎপাদন কমেছে। নতুন করে তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন পরিবহন ব্যয় আরও বাড়বে। তাদের শঙ্কা, এতে করে মূল্যস্ফীতি বাড়বে জীবনযাত্রার ব্যয়। সেমিনারে বক্তারা বলেন, চড়া ভ্যাট ট্যাক্সের কারণে দেশের ব্যবসা বাণিজ্য চাপে রয়েছে। সংকট সমাধানে আসছে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। আলোচনায় উদ্যোক্তারা বৈশ্বিক সংকট মাথায় নিয়ে বাজেট তৈরির পরামর্শ দেন। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো ঋণ নেবে না সরকার। বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে কথা জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে IMF এর শর্তের কোনো যোগসূত্র নেই। তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। IMF এর ঋণের অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রী জানান, সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। এখনো অনেক বিষয়ে ঐক্যমতে আসা যায়নি। এদিকে সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। মন্ত্রী বলেন, দাম বাড়ানোর পরও সরকারকে জ্বালানি তেলে ভর্তুকি দিতে হচ্ছে। জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে
আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দেওয়ার, এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। এখানে কেউ কোনো চ্যারিটি নেই। এগুলো দিজ আর বিজনেস ট্রানজাকশনস, এটা মাথায় রাখতে হবে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। জ্বালানি তেলের দামের বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা। জনজীবন থেকে শুরু করে ফসল বা পণ্য উৎপাদন অথবা যাতায়াত সব ক্ষেত্রেই প্রভাব পড়ার শঙ্কা কথা বলছেন তারা। জ্বালানি মূল্য বৃদ্ধিকে সহনীয় পর্যায়ে এনে তেলের সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। তবে কেউ কেউ আবার বলছেন দাম বাড়লেও যেন তেল সরবরাহ স্বাভাবিক রাখা হয়। এদিকে তেলের নতুন দাম কার্যকরের পরও দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলো থেকে কমেনি যানবাহন ও গ্রাহকের দীর্ঘ লাইন। সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। দামের এমন বৃদ্ধিতে বাড়তি অর্থ গুনতে হওয়ায় ক্ষুব্ধ রাজশাহীর ভোক্তারা। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে সার্বিক জনজীবনে। বাড়বে জিনিসপত্রের দাম, ধানসহ সব ফসলের উৎপাদন এবং পরিবহন খরচ। তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বৃদ্ধির দাবি তাদের। দাম বাড়ানোর পরেও যেটা যদি অ্যাভেলেবল হতো, এই যে মানুষের ভোগান্তিটা, এই ভোগান্তিটা মানুষের ভুগতো না। দ্রব্যমূল্য সব ধরনের সবকিছুই বৃদ্ধি পাবে এবং সবকিছুরই দাম বাড়বে, গাড়ি ভাড়া সবকিছুই বৃদ্ধি হবে। তেলের নতুন দর নির্ধারণের পর বরিশালের ফিলিং স্টেশনগুলোতে ভিড় কিছুটা কমেছে। তেল সংকট আর বাড়তি খরচের বোঝা মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন চালক ও যাত্রীরা। বলছেন এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, মৎস্যসহ যোগাযোগ ব্যবস্থায়। এছাড়া পণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে পাইকারি ও খুচরা বাজারে। দাম বেড়ে যাবে, মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্মে একটু হবে, কষ্ট হবে সবার জন্য। ডিজেল পাম্প চালিত হয় কৃষির, তারপর গাড়ি যানবাহন সবই তেল ছাড়া চলে না, জ্বালানি তেল ছাড়া। তেলের দামে লাফের পরও ভোগান্তি কমেনি খুলনার গ্রাহকদের। পাম্পগুলোতে জ্বালানি কিনতে আসা মানুষের লাইন ও অপেক্ষার পালা চোখে পড়ার মতো। কেউ কেউ বলছেন তেলের মূল্য বৃদ্ধি হলেও যেন চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। সিলেট, কক্সবাজার যেখানে ভাড়ায় যায়, কিন্তু এখন আর সেই জাতি পাচ্ছি না। একটা মানুষের কর্মঘণ্টা কমে যাচ্ছে। এই সময়টা একটা মানুষ যদি শ্রম দিত, কাজে করতো, সে এই সময়ের ভিতরে 200, 500, 1000 টাকা ইনকাম করতে পারত। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করার পরও সরবরাহ ব্যবস্থায় রেশনিং পদ্ধতি চালু থাকলে সহসাই সংকট কমবে না, এমন আশঙ্কার কথাই বলছেন নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনের মালিক ও সরবরাহকারী লরি চালকরা। এদিকে শহরের গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে কমেনি গাড়ির দীর্ঘ লাইন। চাহিদা পূরণ মনে হয় না হইব, ঠিক আছে। এতে মাছ দিতে না আমরা যারা শ্রমিক কাম হয়েছে মরণ। অকটেন পাইতাম সপ্তাহে নিতাম 10 থেকে 12,000, হেনে পাই 2,000, 3,000। এটা কিভাবে সম্ভব এক সপ্তাহে? গ্রাহকদের দাবি তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বাড়ালে কমবে দুর্ভোগ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। এক শহর, অসংখ্য লাইন, কেউ তেলের জন্য, কেউ আবার পথের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সবাই থামে একই জায়গায়, অপেক্ষার দীর্ঘ এক গোলক ধাঁধায়। তেলের লাইনে দাঁড়িয়ে গাড়ি, আর সেই গাড়ির জন্য থমকে থাকা পুরো সড়ক। রাজধানী যেন নিজেই নিজের গতিপথ রুদ্ধ করে রেখেছে। অবশ্য ঢাকা এমনিতেই গতিহীন, এখন রূপ নিয়েছে স্তব্ধতায়। যে সার্ভিসগুলো জরুরি, সেই সার্ভিসগুলো কিন্তু রাতব্যাপী তেলটা দিলে আমার মনে হয় এই রাস্তাঘাটের এই যানজটটা থাকবে। বসরা তো আর এগুলো করতেছে না, বুঝতেছে না। রোদের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থায় আমাদের চাকরি বাকরি বাঁচানো এখন টাফ ব্যাপার হয়ে গেছে। পাখির চোখে তিলোত্তমা নগরী ঢাকা। সড়ক, মহাসড়ক, অলিগলি, কেবল লাইন আর লাইন, যেখানে অপেক্ষমান বাহনের সঙ্গে থমকে থাকা চালকদের মলিন মুখ। পেট্রোল পাম্পগুলোর সামনে শুরু হওয়া লাইন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো সড়ক, ছড়াচ্ছে অলিগলিতেও, ফলে সড়ক হারাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। একটি লাইন জন্ম দেয় আরেকটি লাইনের। তেলের অপেক্ষার কারণেই স্থবির গোটা শহর। অনেক টাইমের হ্যাম্পার হচ্ছে এখন আসলে, যে আগে যেখানে আধা ঘন্টায় যাওয়া যেত সেখানে দেখা যাইতেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওটা মেকআপ হচ্ছে। আমরা সময় মতো অফিসে পৌঁছতে পারছি না, আমরা একটা যে কোনো কাজ করতে পারছি না সময় মতো, এই যানজটের কারণে।
স্লোথ নগরীতে এমনিতেই কর্মঘণ্টার বালায় রাখা দেয়, তার উপর এখনকার পরিস্থিতি সেই কর্মঘণ্টা গলে যায় অপেক্ষায়, ক্লান্তি জমে ওঠে চোখে মুখে, আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, এই পাম্প ওই পাম্প ওই পাম্প, লাইন পাই নাই। টানা 10.5 ঘন্টা আমি লাইনে দাঁড়ানোর পর তেল পাই নাই। মাথায় যাওয়ার পরে বলছে যে তেল শেষ। এখন মনে করেন প্রত্যেকটা দিন একই অবস্থা। মহাখালী, বিজয়সরণী, আসাদ গেট, বনানী, খিলক্ষেত আর উত্তরা এলাকার নাম যাই হোক, দৃশ্য একটাই। আমরা ভাই রাইড শেয়ার করি, আমরা যদি 25 ঘন্টা 26 ঘন্টা 28 ঘন্টা যদি তেল নেই তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তায় দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনে টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই শহরে এখন জরুরি বলে কিছুই নেই, সবই আটকে আছে একই স্রোতে, সবাই লড়ছে সময়ের সঙ্গে আর হেরে যাচ্ছে প্রতিদিন। যেভাবে জ্যামজট বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই বাড্ডা থেকে হেঁটে আসতে হয়, এখন বাস পাওয়া যায় না, আর মেয়েদের তো আরো কষ্ট বেশি হচ্ছে। 10 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাচ্ছে, অনেক সময় গাড়ি পাচ্ছি না। সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের পকেটেও। রাইড শেয়ার থেকে গণপরিবহন, সবখানেই বাড়তি চাপ আর বাড়তি হিসাব। ওদের এখন চাহিদা হয়ে গেছে যে দিতে হবে, যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, ওরাও বেশি দাবি করে। তৈলের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে প্রত্যেকটা পাম্পেই দেখা যায় কমপক্ষে 2টা বা 3টা সিরিয়ালে আছে, বেশিরভাগ মোটরসাইকেলগুলি এখানে আটকা থাকে। সেক্ষেত্রে তো এখানে সমস্যা হয়, টাইম টু টাইম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমার লাইন হয়ে যায় আঁকাবাঁকা। গানের কথাটা যেন এখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। লাইন এখন এই শহরের এক নতুন পরিচয়। তেলের জন্য লাইন, যানজটের লাইন, আর সবশেষ আছে অপেক্ষার লাইন। তেলের সংকট আর যানজট দুটো মিলেই তৈরি হয়েছে নতুন এক জটিল পরিস্থিতি, যেখানে শ্রম, সময় আর অর্থ সবই এখন আটকে আছে এই লাইনের ফাঁদে। তাই তো দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। সকালে জেলার বুধল এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন পেট্রো বাংলা পরিচালক AKM মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন BGFCL এর ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত 210 দিনের মধ্যে 31 নম্বর কূপের খনন কাজ শেষ করার লক্ষ্য নির্ধারিত করা হয়েছে। এই উদ্যোগে সফল হলে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে, যা দেশের জ্বালানি চাহিদা মেটাতে কিছুটা সহায়ক হবে। কূপটি খননে ব্যয় হবে প্রায় 594 কোটি টাকা। 5600 মিটার গভীরতার এই কূপটি দেশের অন্যতম গভীরতম গ্যাস কূপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বাজার অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছে প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। রোববার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছে কিনছে 159 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 20 পয়সা দরে। এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সায়। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন কার্যক্রম। শনিবার সন্ধ্যা 7:30টায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে BCIEC নিয়ন্ত্রিত আনোয়ার রাঙ্গাদিয়ার কারখানাটি নাইট্রোজেন, ফসফরাস সমৃদ্ধ সার উৎপাদন ও সরবরাহ করত। সুসময়ে এই সারের ব্যবহার দেশের কৃষি পণ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে গেল 4 মার্চ গ্যাস সংকটে CEUFL ও কাফকোতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে অ্যামোনিয়ার সরবরাহ বন্ধ হয়ে পড়লে সংকটে পড়ে DAP কারখানার উৎপাদনও। জামায়াত শিবিরের সদস্যদের নিয়োগ দিতে দেশের বিভিন্ন ব্যাংক থেকে 10,000-এরও বেশি কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এমন দাবি চাকরিচ্যুত ইসলামী ধারার ব্যাংকগুলোর কর্মীদের। সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে তারা এই অভিযোগ করেছেন। বক্তারা বলেন, ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এতে আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন তারা। পরিবার নিয়ে করছেন মানবেতর জীবনযাপন। এই অবস্থায় দ্রুত তাদের চাকরিতে পুনর্বহলের দাবি জানান তারা। বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন 5 ব্যাংকের 10 সেবা। এর ফলে বিডার
OSS সার্ভিসে যুক্ত হলো মোট 17টি ব্যাংক, যেখানে হিসেব খোলা সহ অন্যান্য ব্যাংক সেবা পাবে সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীরা। রোববার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সাক্ষাৎ করেন নতুন 5 প্রতিষ্ঠান।